হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা গতি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্সের মধ্যে। কারণ আপনি যদি এই চ্যাপ্টারটা সম্পর্কে টোটাল একটা বেসিক ধারণা রাখতে পারেন এবং খুব ভালোভাবে এই চ্যাপ্টারের বেসিকটা বুঝতে পারেন, তাহলে আপনি এই চ্যাপ্টার সহ আগামীতে যে চ্যাপ্টারগুলো থাকবে সেই চ্যাপ্টারগুলোর অঙ্কগুলো খুবই সহজে আপনি করতে পারবেন। সো আপনাদের জন্য যে রেকমেন্ডেশন থাকবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রতিটা জিনিস একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি না বুঝে থাকেন তাহলে আবার একটু রিপিট করে দেখার চেষ্টা করুন, এক্সারসাইজ করুন, দেখবেন যে আপনার এই চ্যাপ্টারটা সম্পর্কে টোটাল ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। সো আমাদের অনেকের কাছে মনে হয় এই চ্যাপ্টারটা অনেকটা কঠিন, বাট অ্যাকচুয়ালি তা না। আমি যেটা বলবো, যদি আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে আপনার ফেভারিট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা চ্যাপ্টার হবে অধ্যায় 2 অর্থাৎ গতি চ্যাপ্টারটা। আচ্ছা, তো চলুন আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি আমাদের কী কী বেসিক সম্পর্কে আইডিয়া রাখতে হবে যখন আমরা কোনো ধরনের ম্যাথ করছি বা অবজেক্টিভ করছি। ওকে, সো দেখুন, গতিতেই প্রথম যে আলোচনাটা করতে হবে সেটা হচ্ছে আপনার গড় দ্রুতি অ্যান্ড গড় বেগ নিয়ে। সো এই রিলেটেড জিনিসগুলো আমাদের জানতে হবে। গড় দ্রুতি, গড় বেগ। এখন যখন আপনি গড় দ্রুতি এবং গড় বেগ সম্পর্কে আইডিয়াটা নিতে চাচ্ছেন, তার পূর্বে এই দ্রুতির যে সূত্র আছে সেখানে আপনার যেতে হবে। যখন আপনি দ্রুতির সূত্রটা নেবেন তখন কিন্তু আসবে দূরত্ব বাই সময়। যখন বেগে আসবেন তখন আসবে সরণ বাই সময়। এখন আসুন, আপনারা হয়তো পড়েছিলেন, সেটা হলো যে এই দ্রুতি এটা একটা স্কেলার রাশি। যখন বেগ আসছে, বেগ একটা স্কেলার ভেক্টর রাশি। তো দ্রুতি স্কেলার রাশি হয়, এই দূরত্বটাও কিন্তু আমার স্কেলার রাশি। বেগ ভেক্টর রাশি এবং সরণটাও কিন্তু ভেক্টর রাশি। তাহলে তফাৎটা কোথায়? এই দূরত্ব এবং সরণের মধ্যে তাহলে তফাৎটা কোথায়? দুটো কি একই জিনিস? না, দুটো একই জিনিস না। দুটো একই জিনিস হলে তাহলে দুই জায়গাতেই দূরত্ব হতো, একটাই সরণ একটাই দূরত্ব হতো না। তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা এদের মধ্যে কোথায় আছে। যদি আমাদের এই দুটো ডিফারেন্স অনুধাবন করতে পারি তাহলে এই দুটো ডিফারেন্সটা আমরা পেয়ে যাব। কারণ এই দুটোর যে মানের যে ভিন্নতা সেটা আসতেছে এই দূরত্ব এবং সরণের মধ্য থেকে। তো দূরত্ব এবং সরণের জন্যই মূলত এটার ভিন্নতা আসতেছে। তো দূরত্ব কী আর সরণকে, এই দুটো পার্থক্য যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমরা এই সূত্রটা সম্পর্কে বুঝে ফেলবো। ওকে, তো চলুন আমরা জেনে নিই অ্যাকচুয়ালি দূরত্বের ব্যাপারটা। মনে রাখবেন যে কোনো একটা কিছুর যে দূরত্ব, এই দূরত্ব যখন আমি অঙ্কে এরকম দূরত্ব পাবো, আমাকে মাথায় রাখতে হবে যে দূরত্ব একটি স্কেলার রাশি। আর যখন দূরত্ব হিসাব করতে হবে তখন মোট অতিক্রান্ত দূরত্ব হিসাব করব। মোট অতিক্রান্ত দূরত্ব হিসাব করব। আর যখন সরণ, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, একটা অবস্থানের ভিত্তিতে এটা নির্ণয় করতে হবে। দেন মনে রাখতে হবে আমার আদি অবস্থান ও শেষ অবস্থানের পার্থক্য। আদি অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্য, তার ডিফারেন্সটা বুঝুন। যখন আমি দূরত্ব বলছি এটা একটা স্কেলার রাশি, এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। যখন আমি সরণ বলছি এটা একটা ভেক্টর রাশি, আদি অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্য। ওকে, এখন আসুন যে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি এক্সাম্পলের সাহায্যে। যখন আমরা উদাহরণ দেখব তখন আমাদের কাছে টোটালটাই আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি সবাই তুলে নিচ্ছেন জিনিসটা। এখন আসুন, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করবেন। এইখানে একটা মানুষ আছে, মানুষটা 5 মিটার পথ অতিক্রম করে এখানে গেল। কত মিটার? 5 মিটার। তাহলে মানুষটা 5 মিটার পথ অতিক্রম করে এখানে গেল। এ অবস্থান দিলাম, বি অবস্থান দিলাম। এই মানুষটা এখানে গিয়ে আবার এই জায়গাতে ফিরে আসলো। যখন আবার ফিরে আসছে সেটাকে আমি রেড মার্ক করছি। একই পথ ধরে আবার ফিরে আসলো। উপর দিয়ে রেড মার্ক করছি না, বিকজ তখন আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। তাছাড়া বোঝাতে পেরেছি, এই মানুষটা সবার প্রথমে এখানে গিয়েছিল, আবার এই পথ ধরে এখানে আসলো। তারা শুরুতে 5 মিটার গিয়েছিল আর 5 মিটার পথ ধরেই ফিরে আসছে।
এখন আপনাকে যদি বলা হয় দূরত্ব কত, তখন আপনি কিন্তু বলবেন 5 মিটার গিয়েছে এবং 5 মিটার ব্যাক করে এসেছে। তাহলে ব্যক্তিটি যে দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছে 5, যেটা প্রথমে গিয়েছিল আবার ব্যাক করেছে, তাহলে 5। তাহলে ব্যক্তিটি কত দূরত্ব অতিক্রম করেছে? 10 মিটার। ব্যক্তিটির দূরত্ব তাহলে কত? 10 মিটার, কারণ সে একবার 5 মিটার গিয়েছে আবার 5 মিটার এসেছে, তাহলে টোটাল কত হলো? 10 মিটার। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ব্যক্তিটির স্মরণ কত হয়েছে, তখন দেখুন আমাদের ক্যালকুলেশনটা কীভাবে চেঞ্জ হয়ে যায়। এখন আমরা স্মরণ নির্ণয় করব। ওকে, স্মরণ কত? দেখবেন আমি বলেছিলাম স্মরণটা হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্য। যদি তাই হয়ে থাকে, আমাদের ব্যক্তিটা আদি অবস্থান কোথায় ছিল? এই এ বিন্দুতে। এই এ বিন্দুতে আদি অবস্থান ছিল। ওকে, তারপর এই এ অবস্থান থেকে সে বি অবস্থানে গিয়েছে এবং বি অবস্থান থেকে আবার এ অবস্থানে এসেছে। এটাই তো আমাদের মেইন কার্যক্রম ছিল। এখন এ অবস্থান থেকে বিতে গিয়ে বি অবস্থান থেকে আবার এ অবস্থানে আসছে। এখন আদি অবস্থানটা কোথায় ছিল? এ অবস্থান। শেষ অবস্থানটা কোথায়? শেষ অবস্থানটা হচ্ছে এদিকে গিয়ে আবার এখানে এসেছে। শেষ অবস্থানটাও তাহলে আমার এ বিন্দুটাই। তাহলে প্রথমে আমার 5 মিটার গিয়েছিল এবং শেষ অবস্থান আবার এটাতেই, তাহলে 5 মিটারই আসবে আবার। তা টোটাল কত হচ্ছে? 0 মিটার। তো স্মরণ কিন্তু আমার শূন্য হয়ে যাচ্ছে, কারণ আদি বিন্দু যেটা, শেষ বিন্দুই কিন্তু আমার সেটা। তো আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে কোনো পার্থক্যটা এখানে নেই। দ্যাটস ওয়াই আমাদের এখানে স্মরণটা হয়ে গেছে 0 মিটার। তাহলে দূরত্ব যখন আমি নির্ণয় করছি, তখন দুইটা যোগ করলেও, যখন আমি স্মরণ নির্ণয় করছি, তখন অবস্থানের পার্থক্য না থাকায় সেটা 0 হয়ে যাচ্ছে, সেটা আর বাড়ছে না। তো এটা হচ্ছে আমার দূরত্ব এবং স্মরণের পার্থক্য। এখন স্মরণের মানগুলো এই জন্য ভিন্ন হয় দূরত্বের চাইতে। তা দূরত্ব বললে আমরা কী হিসেব করব? মোট অতিক্রান্ত দূরত্ব। আর স্মরণ বললে আমরা কী হিসেব করব? আদি অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্য। যদি আমরা এতটুকু বুঝতে পারি, তাহলে আগামীতে আমাদের এই রিলেটেড কোনো অঙ্কে সমস্যা হবে না। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাব পরবর্তী পার্ট, সেটা হচ্ছে গতির সাধারণ সমীকরণ। এই সমীকরণটা বুঝতে হবে। আমরা অনেকে জানি না কোন সূত্র ব্যবহার করতে হয়। আমরা সূত্র জানি, বাট ম্যাথে ব্যবহার করতে পারি না, জাস্ট বিকজ এই গতির সাধারণ সমীকরণ সম্পর্কে আমার একটা পর্যাপ্ত আইডিয়া থাকে না। ওকে, সো গতির সাধারণ সমীকরণ এইটা অ্যাকচুয়ালি কীভাবে আমরা পারবো? মনে রাখতে হবে, যখনই আপনি একটা প্রশ্ন পাবেন গতির সাধারণ সমীকরণ রিলেটেড বা গতি ম্যাথ নিয়ে, চেষ্টা করবেন সবার আগে সেটা খোঁজার কোনটা নেই। তার মানে কোনটা নেই এটা আগে খোঁজার চেষ্টা করবেন। যেগুলো আছে এগুলো দেখার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন যে কোনটা নেই এটা ফাইন্ড আউট করার। যখন আপনার প্রথম দায়িত্বটা হবে যে কোনটা নেই এটা চেক করার, তখন দেখবেন যে হয়তোবা সেখানে স্মরণ বা দূরত্ব না দেওয়া থাকতে পারে। তাহলে আমি আপনাকে বলবো, যদি স্মরণ বা দূরত্ব আপনি প্রশ্নে খুঁজে না পান, তাহলে সূত্রটা আপনার ব্যবহার করতে হবে v is equal to u plus at। v is equal to u plus at। এটা কখন? যখন আমার স্মরণ বা দূরত্ব নেই। তাহলে যখন স্মরণ বা দূরত্ব থাকবে না, তখন আমি ব্যবহার করব v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা দিয়ে আমি ম্যাথ করব, মুখস্থ। v প্লাস ইউ প্লাস এটি দিয়ে ম্যাথ করবো, তখন আমার চিন্তা করতে হবে না যে আমার কোন সূত্র বসাতে হবে। আচ্ছা, সাপোজ পরে আমি দেখলাম যে শেষ বেগ দেওয়া নেই। যদি শেষ বেগ দেওয়া না থাকে, তাহলে মাথায় রাখতে হবে সূত্রটা হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কখন এটা করবো আমি? যখন শেষ বেগ দেওয়া থাকবে না, শেষ বেগ দেওয়া নেই। তাহলে আমি কি দেবো? ইউটি প্লাস হাফ এইচ স্কোয়ার। যদি আমি প্রশ্নের মধ্যে সময় না পাই, যদি প্রশ্নে আমি সময় না পাই, তখন আমি ব্যবহার করবো এই সূত্রটা, ভি স্কোয়ার ই স্কোয়ার প্লাস 2as। কখন? যখন আমার সময় নেই। আশা করছি এই কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন আসুন যদি আমি একটা শর্ট সামারি আপনাদেরকে বলে দিই। সাপোজ আপনি একটা প্রশ্ন পেলেন, প্রশ্ন আপনাকে যে কোনো কিছু নির্ণয় করতে বলতে পারে।
আপনারা শেষ বেগ নির্ণয় করতে বলতে পারে, আদি বেগ নির্ণয় করতে বলতে পারে, আপনার ত্বরণ নির্ণয় করতে বলতে পারে, সময় নির্ণয় করতে বলতে পারে, দূরত্ব নির্ণয় করতে বলতে পারে, স্মরণ নির্ণয় করতে বলতে পারে, এনিথিং যেটাই বলুক। যদি আমি সামারি বলি, ট্রিক্সটা বলি, প্রশ্ন পাবেন, প্রশ্নটা পাওয়ার সাথে সাথে এই তিনটা জিনিসের মধ্যে কোনটা নেই দেখবেন। হয় দেখবেন স্মরণ নেই, নয়তোবা শেষ বেগ নেই, নয়তোবা সময় নেই। এই তিনটার মধ্যে অ্যাকচুয়ালি কোনটা নেই দেখবেন। যখন দেখবেন তিনটার মধ্যে স্মরণ আছে, শেষ বেগ আছে, কিন্তু সময় নেই, বুঝবেন এই সূত্র। সময় আছে, শেষ বেগ আছে, স্মরণ নেই, বুঝবেন এই সূত্র। স্মরণ আছে, সময় আছে, শেষ বেগ নেই, তাহলে বুঝবেন এই সূত্র ব্যবহার করতে হবে। তখন তিনটা জিনিসটা সার্চ করবেন, তিনটার মধ্যে দেখবেন দুটো আছে, একটা নেই, তখন আপনি কী করে ফেলবেন, সেই সূত্রটা বসিয়ে দেবেন। এতে কি হবে, আপনার অঙ্কটা আরও অনেক বেশি করা সহজ হয়ে যাবে। আপনি বুঝে ফেলবেন আপনার কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে খুবই সহজ একটা ট্রিক্স, অ্যান্ড এইভাবে যদি আপনি পারেন তাহলে আপনার এই গতি সাধারণ সমীকরণটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড যদি আপনি বুদ্ধি খাটান, একটু ডিপে যান, তাহলে দেখবেন যে অনেকটা রিলেটেবল। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটার মধ্যে কিন্তু কোথাও এস নেই, যেটা স্মরণকে আমরা ইঙ্গিত করি। এই স্মরণ কিন্তু এই সূত্রে আমার দরকার হয়নি। এই সূত্রে কিন্তু আমার শেষ বেগ দরকার হয়নি, কোথাও কিন্তু ভি নেই। এই সূত্রে কিন্তু আমার টি এর দরকার হয়নি, সময়ের দরকার হয়নি, তাই আমি এই সূত্র দিয়েছি। তাহলে এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে। সো যখন আপনি এই সূত্রগুলো এভাবে কাজে লাগাবেন, দেখবেন আপনার অঙ্ক করাটা অনেকটা সহজ হয়ে যাবে এবং সংক্ষিপ্ত পরিসরে আপনি চিন্তাগুলো করতে পারবেন যখন আপনি ম্যাথ করছেন। সো এর পাশাপাশি আমি আপনাকে আরেকটা জিনিস বলবো, যদি সমবেগ কথাটা কোথাও বলা থাকে, সমবেগ এই কথাটা যদি কোথাও বলা থাকে, তখন সূত্রটা হবে এস ইকুয়াল টু ভিটি। সমবেগ যদি বলা থাকে তাহলে এস ইকুয়াল টু ভিটি। ওকে, সো এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রটা মনে রাখতে হবে কখন, যখন সমবেগের কথা বলা থাকবে। আর আমি পার্সোনালি বলবো, যখন আপনি সুষম ত্বরণ পাবেন শব্দ, সুষম ত্বরণ শব্দটা পেলে এই সূত্রটা ব্যবহার করবেন। সুষম ত্বরণ যদি কোনো শব্দ পেয়ে থাকেন আপনার প্রশ্নে, চেষ্টা করবেন এই সূত্র ব্যবহার করতে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কখন, যখন সুষম ত্বরণের কথা বলবে। তাহলে আশা করছি গতির সাধারণ সমীকরণের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন। সামারি করলে, স্মরণ নেই এই সূত্র, শেষ বেগ নেই এই সূত্র, সময় নেই এই সূত্র, সমবেগ বলেছে এই সূত্র, সুষম ত্বরণ বলেছে এই সূত্র। সো এটা হচ্ছে আমার গতির সাধারণ সমীকরণের একটা সারমর্ম এবং বেসিক। সো যদি আপনাদের কাছে এই বেসিকটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে গতির যে কোনো অঙ্ক আপনি খুব সহজেই করতে পারবেন। ওকে, সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টে। অ্যান্ড আমাদের পরবর্তী পার্টে আমরা জানবো অ্যাকচুয়ালি যদি আমাদের বলা থাকে পরন্ত বস্তু, তখন আমরা কি করব। পরন্ত বস্তু, এটা তো গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করা যায়। এখন আমরা চলে যাব পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা পরন্ত বস্তু বলবো বা প্রশ্নে আমরা কোথাও পরন্ত বস্তু শব্দটা পাবো, আমাদের মাথায় একটা জিনিস সবার আগে হিট করতে হবে যে পরন্ত বস্তুর দুটো শর্ত। এই দুটো শর্ত মানছে কিনা। এক, প্রথম শর্ত হচ্ছে, আমরা পড়ছি পরন্ত বস্তু নিয়ে, পরন্ত বস্তুর শর্ত। পরন্ত বস্তুর দুটো শর্ত মেনে চলতে হবে। তো পরন্ত বস্তু যদি আমি প্রথম শর্তটা বলি, সেটা হচ্ছে আদিবেগ শূন্য হবে। পরন্ত বস্তু আদিবেগ শূন্য হবে, পরন্ত বস্তু আদিবেগ শূন্য হবে। দুই, পরন্ত বস্তুকে কোন দিকে যেতে হবে, নিচের দিকে। পরন্ত বস্তু মানে কি, নিচের দিকে যাওয়া, তো বস্তুটি নিচের দিকে যাবে। ওকে, সো পরন্ত বস্তু মানে এই দুটো শর্ত। একটা হচ্ছে আদিবেগ কত হবে, শূন্য, বস্তুটা নিচের দিকে যাবে। সো পরন্ত বস্তুর এই দুটো শর্ত। সো এখন যদি আপনাকে প্রশ্নে বলে পরন্ত বস্তুর অঙ্কের কথা, বা প্রশ্নে আপনি দেখেন পরন্ত বস্তু নিয়ে আপনাকে একটা অঙ্ক করতে দিয়েছে, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি বুঝে যাচ্ছেন এই পরন্ত বস্তু মানে আমার ইউ ইকুয়াল টু জিরো, যেটা কিনা আমার আদিবেগ। সো আদিবেগ কিন্তু জিরো হবে। তাহলে একটা প্রশ্নের উত্তর কিন্তু আপনি অলরেডি পেয়ে গেছেন। পরন্ত বস্তু যদি বলে থাকে, আপনি অলওয়েজ ধরে নেবেন আপনার ইউ ইকুয়াল টু জিরো। সো এখন আমরা সূত্রগুলোর ক্ষেত্রে আমরা চলে যাব। দেখুন, যখন আমি এই বরাবর যাচ্ছিলাম, ভূমিতে গতিশীল ছিলাম, তখন আমার কোনো দরকার ছিল না অভিকর্ষ ত্বরণের। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণের কোনো দরকার ছিল না, তখন আমার এই ছিল, এ হচ্ছে আমার যে ত্বরণটা। যখন আমার ব্যাপারটা এরকম সমান্তরালে বা ভূমিতে না ঘটে,
এটা উচ্চতা রিলেটেড হয়ে গেছে, মানে উপর নিচে জিনিসটা ঘটনাটা ঘটতেছে, তখন কিন্তু ভূমির একটা গ্র্যাভিটির একটা পার্ট থাকে, অভিকর্ষ ত্বরণ, যেটার জন্য আমাকে বস্তুটা নিচের দিকে টেনে নেয়। সো এই অভিকর্ষ ত্বরণে কিন্তু একটা ব্যাপার চলে আসে। সো তখন আমার ত্বরণের পরিবর্তে আমার দিতে হবে কি জি। যখন আমার উচ্চতা ব্যাপারটা চলে আসবে, উপর নিচে ঘটনাগুলো ঘটবে, তখন আমার এই ত্বরণের পরিবর্তে আমার দিতে হবে অভিকর্ষজ ত্বরণ। আর যেহেতু এখন আর স্মরণ নেই, এখানে যেহেতু উচ্চতার ব্যাপার চলে এসেছে, উপর নিচে হলে উচ্চতার ব্যাপার, আর ভূমি বরাবর হলে এটা হবে আমার দূরত্বের ব্যাপার, স্মরণের ব্যাপার। তো উচ্চতা বরাবর এসে গেছে, তাই এস এর পরিবর্তে আমরা এখন ব্যবহার করব এইচ, যেটা কিনা আমার উচ্চতা। ঠিক আছে, এখন আসুন সূত্রগুলো কীরকম হবে সেটা আমরা জেনে নিই। ওকে, সো আমরা গতির সাধারণ সমীকরণ পড়েছিলাম, রাইট? সেখানে আমরা ধীরে ধীরে চলে যাই। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা ছিল আমার গতির সমীকরণে। বাট এখন আমরা জেনে গেছি, যখন আমি পরন্ত বস্তু সূত্রে আসবো, আমার উপর নিচের ব্যাপার চলে এসেছে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি দিব এখন এর পরিবর্তে। ওকে, আচ্ছা, তারপরে আমাদের পরবর্তী সূত্রটা হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এই এস এর পরিবর্তে আমরা পরন্ত বস্তুতে এইচ ব্যবহার করব, বিকজ এখানে উচ্চতার ব্যাপার চলে এসেছে। অ্যান্ড হাফ এটি স্কোয়ারের জায়গায় আমরা কী ব্যবহার করব? জিটি স্কোয়ার। আশা করছি সবাই ইজিলি ক্লিয়ার করতে পারছেন ব্যাপারটাকে। তারপরে আমরা জানবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে এর পরিবর্তে এখন আমরা ব্যবহার করব 2g, এস এর পরিবর্তে আমরা ব্যবহার করব এইচ। আশা করছি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন আরেকটা সহজ ব্যাপার হচ্ছে, আমি বলেছি এটা পরন্ত বস্তুর সূত্র পড়ছি আমরা, রাইট? সেই সূত্রটা আমরা কিসের পড়ছি? পরন্ত বস্তু। আমরা পরন্ত বস্তুর সূত্র পড়ছি। যখন এটা আমরা পরন্ত বস্তুর সূত্র পড়ছি, দ্যাট মিন্স আমার এই ইউ ইকুয়াল টু কিন্তু শূন্য হবে। এটা কিন্তু পরন্ত বস্তুর একটা শর্ত, যে ইউ ইকুয়াল টু 0। সো পরন্ত বস্তুর শর্ত যখন এটা হচ্ছে, তার মানে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। সো এখন আসুন যদি আমি সামারাইজ করি, তাহলে এটা কী হবে? ইউ ইকুয়াল টু 0 হয়, তাহলে শুধু জিটি হবে, কারণ 0 প্লাস জিটি ইকুয়াল টু জিটি। ইউটি, তাহলে এখানে যদি ইউ 0 হয়, টি এর সাথে যদি 0 গুণ হয়, তাহলে কিন্তু আমার 0ই আসছে। তাহলে শুধুমাত্র এইটুকু আমরা লিখতে পারি, কারণ এইটুকু সমান সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে এটাই হবে হাফ জিটি স্কোয়ার। তারপরে এখানে দেখেন ইউ স্কোয়ার মানে কি? শূন্য স্কোয়ার বা 0 স্কোয়ার। যখন 0 স্কোয়ার হচ্ছে, দ্যাট মিন্স এটা মানে শূন্যই হচ্ছে, তো শুধু 2g's আমরা পারি। তাহলে দেখুন আমাদের সূত্রটা কি হয়ে গেছে, ভি ইকুয়াল টু জিটি, ভি ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু 2g's। এখন এই জিনিসটা কিসের ক্ষেত্রে? শুধুমাত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে আমরা এখন অনেকটাই বুঝে গেছি পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, আদিবেগ শূন্য হচ্ছে। এটা কিন্তু অবজেক্টিভেও আসবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য হচ্ছে। এখন বলতে পারেন কেন পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য? আচ্ছা, আমি কিন্তু একটা বস্তুকে নিচে ফালাচ্ছি, একটা পরন্ত বস্তুকে আমি নিচের দিকে ফেলছি, আমি কিন্তু নিক্ষেপ করছি না, জাস্ট ফেলছি, মানে পড়তে দিচ্ছি। সাপোজ এটা আমার মার্কারটা, এই মার্কারটাকে কিন্তু আমি এভাবে পড়তে দিচ্ছি, রাইট? আমি কিন্তু পড়তে দিচ্ছি, বাট মার্কারটাকে যদি আমি এরকম করে নিচে ফেলতাম, সেটা হয়ে যেত আমার নিক্ষিপ্ত বস্তু। সেটা কি হয়ে যেত? নিক্ষিপ্ত বস্তু। তার মানে আমি যখন পড়তে দিচ্ছি, এটা হচ্ছে পরন্ত বস্তু, যখন আমি এভাবে পড়তে দিচ্ছি, আমার হাতে কিন্তু এটা একদম 0 আদিবেগ বিশিষ্ট ছিল, একদম স্থির ছিল। যখন আমি ছেড়ে দিচ্ছি, এটা পরন্ত বস্তু হচ্ছে। সো এটা হচ্ছে এই জন্য আদিবেগ শূন্য হয়। বাট যখন আমি এটা এভাবে নিক্ষিপ্ত করব, যে এরকম নিক্ষিপ্ত করলাম, দেন আমার আদিবেগ কিন্তু শূন্য হবে না। তার মানে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, এবং সেই সূত্রটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আদিবেগ শূন্য হবে না। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ তারা বলে দেবে, নিক্ষিপ্ত বস্তু। তাহলে যখন নিক্ষিপ্ত বস্তু আসবে, তখন সূত্রগুলো আমরা এটাই বসাতে পারবো, বাট শুধু ডিফারেন্সটা কি? আদিবেগ শূন্য হবে না, ইউ প্লাস জি টি। ওকে, তো তখন আমাদের বাকিগুলো সব সেম থাকবে, শুধুমাত্র পরন্ত বস্তু বলে আদিবেগ 0 করে দিতে পারবো, আর নিক্ষিপ্ত বস্তু বলে আদিবেগ আমার 0 করতে হবে না।
সিম্পল। সো দেখুন আমরা কিন্তু নিক্ষিপ্ত বস্তুর সূত্রটাও পেয়ে গেলাম। সো এইভাবেই কিন্তু আমি গতির সকল সূত্রকে কাজে লাগাতে পারি, অ্যান্ড এটা খুবই সহজ একটা ব্যাপার, আপনার জাস্ট মাথায় রাখতে হবে। যদি আপনি এটা ঠিক মাথায় রাখতে পারেন তাহলে আপনার যে কোনো লেভেলের অঙ্কগুলো আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। তাহলে আমরা কী ধরনের গতির সূত্র শিখলাম? 1, গতির সাধারণ সমীকরণ শিখলাম। 2, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্র শিখলাম। 3, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্র শিখলাম। 4, দূরত্ব এবং সরণের পার্থক্য বুঝলাম। গড় দ্রুত এবং গড় বেগের পার্থক্যটা আমরা বুঝে নিলাম। এখন আমি একটা অঙ্কের ব্যাপার আপনাকে বলবো। এখন আমি অঙ্কের ব্যাপার যেটা বলতে যাচ্ছি সেটা হলো, আপনাদের দেখবেন অনেক ধরনের সৃজনশীল, এই ধরনের সৃজনশীলগুলো বা এই ধরনের ম্যাথগুলো খুব বেশি আসে। সেই ম্যাথটা হচ্ছে, খুবই মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন। একটা হরিণ এই জায়গায় আছে, একটা বাঘ এই পজিশনে আছে। তাহলে এই জায়গায় একটা হরিণ, এই জায়গায় একটা বাঘ। ওকে, এখন হরিণটা এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বাঘটা এখানে চুপচাপ আড়াল হয়ে বসে আছে হরিণটাকে ধরবে বলে। সো হরিণটার ঠিক 8 মিটার পেছনে, কত মিটার? 8 মিটার। 8 মিটার পেছনে বাঘটা স্থির হয়ে গাছের ঝোপে আড়াল হয়ে আছে হরিণটাকে জাস্ট অ্যাটাক করবে বলে, হরিণটাকে ধরবে বলে। হঠাৎ করে এ অবস্থান থেকে বি অবস্থানে থাকা হরিণটাকে ধরার জন্য বাঘ 8 মিটার পেছন থেকে দৌড় শুরু করলো। হরিণটাও দৌড় শুরু করলো বাঘটাকে দেখে, এবং বাঘটা হরিণটাকে এস দূরত্ব অতিক্রম করার পরে সি অবস্থানে গিয়ে ধরলো। তাহলে এই সি অবস্থানে হরিণটা বাঘের কাছে ধরা খায়। আমি বোঝাতে পেরেছি মেবি। ওকে, তাহলে আসুন, বি অবস্থানে একটা হরিণ খাচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। এ অবস্থানে বাঘটা লুকিয়েছিল ঝোপের মধ্যে, হরিণটাকে অ্যাটাক করার জন্য প্রস্তুত হচ্ছিল। বাঘটা যেই হরিণটাকে ধরার জন্য 8 মিটার পেছন থেকে দৌড় শুরু করলো, হরিণটাও বাঘটাকে দেখে দৌড় শুরু করলো। কিন্তু হরিণটা সি অবস্থানে গিয়ে বাঘের কাছে ধরা খেলো। কত দূরত্ব অতিক্রম করে? এস দূরত্ব অতিক্রম করার পরে। বি থেকে এস দূরত্ব অতিক্রম করার পরেই ধরাটা খেয়েছে। ওকে, এখন আপনাকে প্রশ্ন করবে যে বাঘ কতটুকু দূরত্ব অতিক্রম করে। তার মানে এই বাঘটা, এই অবস্থানের বাঘটা টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করে। তখন আপনার ব্যাপারটা আসবে, এই এ অবস্থানের বাঘ সি অবস্থান পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এ থেকে সি এর দূরত্বটা বের করতে হবে। সো আমরা অনেকে কী ভুল করি, শুধুমাত্র এস এর মান বের করি। দেখুন, যে আপনি এই এস এর মান বের করেন, আপনি কিন্তু বি অবস্থান থেকে সি এর অবস্থানের দূরত্বটাই বের করছেন, কারণ বি থেকে সি এর দূরত্বটা হচ্ছে এস। হরিণটা বি থেকে সি পর্যন্ত গিয়ে ধরা খেয়েছে, মিন্স এস দূরত্ব অতিক্রম করে ধরা খেয়েছে। বাট বাঘ কিন্তু এখান থেকে গিয়েছে, বাঘ কিন্তু বি অবস্থান থেকে যায়নি। যার মানে হচ্ছে আপনি এস এর মান বের করলে আপনি বি থেকে সি এর দূরত্বটাই পাচ্ছেন, আপনি কিন্তু এ থেকে সি এর দূরত্ব পাচ্ছেন না। সো এইটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল হয়ে থাকে এই ধরনের সৃজনশীলের ক্ষেত্রে। এখন আসুন, আমি যে প্রশ্নটা বলেছি সেটাই হচ্ছে আপনার সৃজনশীলের প্রশ্ন থাকবে। এটা সলভ কীভাবে করবেন? দুটো জিনিস বলবো, মাথায় রেখে দিন, অঙ্ক হয়ে যাবে। 1, এস এর মানটা বের করুন। এস এর মান বের করতে গিয়ে আপনি দেখবেন সময়ের মান বের করতে পারছেন না। এস এর মান বের করার পর আপনি দেখবেন সময়ের মান বের করতে পারছেন না। ঠিক আছে, তখন ওইটাকে একটা সমীকরণ ধরে সময়ের মানটা বের করে ফেলবেন, তারপরে বসিয়ে দেবেন। সময়ের মান বের করে ফেলবেন, তারপরে বসিয়ে দেবেন। জাস্ট এটা মাথায় রাখতে হবে। এখন কীভাবে আমরা দেখি, এটাকে তো সবার মাথায় আছে। এখন নিচে কাজটা দেখুন। প্রথমে আমি বাঘের জন্য এস এর মানটা বের করার চেষ্টা করব, তখন আটকে পড়বো, তারপর যেটা দরকার হবে সেটাই আমরা করব। ওকে, বাঘের জন্য নির্ণয় করছি আমরা। ওকে, বাঘের জন্য কি এস হবে? না, এস এইটুকু প্লাস 8 মিটার, সে কিন্তু আরও 8 মিটার পেছন থেকে এসেছিলো। তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব হবে কি? এস প্লাস 8। এটার মানটাই হচ্ছে আমার বাঘের অতিক্রান্ত দূরত্ব, রাইট? এস প্লাস 8। এস প্লাস 8 মানে কি? এটা হচ্ছে এস, এই সি থেকে বি মানে এস, প্লাস 8 মানে এই পর্যন্ত। তাহলে বাঘের জন্য কত হচ্ছে? এস প্লাস 8। তাহলে হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, সো এই সূত্রটা আমি বসিয়ে দিলাম। এখন কথাটা হচ্ছে যে আমার ইউ ইকুয়াল টু কত হচ্ছে?
ইউ কিন্তু 0 হবে, কারণ বাঘ কিন্তু এখানে চুপচাপ বসেছিল, জাস্ট প্রিপারেশন নিচ্ছিল। তাহলে যখন শুরুর অবস্থায় ছিল, শুরুর অবস্থায় কিন্তু 0 ছিল, এর আদি একটা কত ছিল, 0 ছিল। তাহলে আসুন ইউ ইকুয়াল টু 0 হবে। তাহলে ইউর সাথে যদি টি গুণ করে দিই তাহলে কী হচ্ছে, 0, 0-এর সাথে আপনি যেটাই গুণ করবেন 0 হবে। তাহলে আসছে কি প্লাস হাফ এ টি স্কোয়ার, প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এখন আপনার যখন প্রশ্ন আছে, সেই প্রশ্নে কিন্তু আপনার দিয়ে দেওয়া থাকবে যে অ্যাকচুয়ালি এর মান কত, প্রশ্নে এর মান দিয়ে দেওয়া থাকবে। তো তখন 1 ms ইনভার্স 2 সুষম ত্বরণে এই কথাটা বলা থাকবে। এই সকল প্রশ্নে বলা থাকবে 1 ms ইনভার্স 2 সুষম ত্বরণ, 2 ms ইনভার্স 2 সুষম ত্বরণে বাঘটা দৌড়াচ্ছে, এই সুষম ত্বরণ কথাটা প্রশ্নে থাকবে। তো যখন আপনি এরকম সুষম ত্বরণ পাচ্ছেন, মনে রাখবেন এখানে আমি ধরে নিচ্ছি এ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আসুন, সুষম ত্বরণ যেহেতু বলেছে সেই জন্য কিন্তু আমি সূত্রটা ব্যবহার করেছি। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে এস প্লাস 8 বা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা কখন বসাবো, যখন আমরা সুষম ত্বরণ শব্দটা প্রশ্নে পাবো। ওকে, সুষম ত্বরণের ক্ষেত্রে। এখন আসুন, সুষম ত্বরণ আমি এখানে ধরে নিয়েছি কত, 1 মিটার ইনভার্স 2। এখন আসুন তাহলে কি হবে, এখানে হবে 0 প্লাস হাফ টি স্কোয়ার, 0 প্লাস হাফ টি স্কোয়ার। তাহলে হাফ টি স্কোয়ার, টি স্কোয়ার কেন, এর মান তো 1, 1 সাথে যেটাই গুণ করবেন ওইটাই হবে। সো হাফ টি স্কোয়ার। এখন এখানে আছে এস প্লাস 8, তাহলে এস এর মান বের করতে গেলে কী করতে হবে, হাফ টি স্কোয়ার মাইনাস 8। যদি আমরা এটারে হাফ টি স্কোয়ার মাইনাস 8কে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে, আচ্ছা এটা এভাবে রেখে দিতে পারি, টি স্কোয়ার বাই 2 মাইনাস 8। সো দেখুন আমরা কিন্তু এখন টি এর মান আটকে গেছে। আমি একটা কথা বলেছিলাম যে দূরত্ব বের করার চেষ্টা করবেন, মানে এস এর মানটা বের করার চেষ্টা করবেন এই সকল অঙ্কে। যখন আপনি এস এর মানটা বের করার চেষ্টা করছেন তখন টি এর মানে গিয়ে আপনি আটকে যাবেন। তো ঠিক এটাই হয়েছে, টি স্কোয়ার বাই 2 মাইনাস 8। তাহলে আপনি এস এর মানটা পেয়ে যাবেন, টি এর মানটা পেলেই এস এর মানটা পেয়ে যাবেন। যখন আপনি এস এর মান পেয়ে যাবেন, এটার মান পেয়ে যাবেন, তার সাথে 8 যোগ করলে কি টোটাল বাঘের দূরত্ব পেয়ে যাচ্ছেন। সো আপনার নির্ণয় করতে হবে কি বাঘের দূরত্বটা। তো একদম ইজি একটা ব্যাপার, শুধু এখন আপনার টাস্ক কী হবে, টি এর মানটা নির্ণয় করা। ওকে, আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি এস ইকুয়াল টু একটা সমীকরণ পেয়েছি, এস ইকুয়াল টু টি স্কোয়ার বাই 2 মাইনাস 8। এটা হচ্ছে আমার একটা সমীকরণ যেটা আমরা মাত্র পেয়েছি। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এখন আমরা চলে যাই পরবর্তী পার্টে অঙ্কের। এরপর আমরা চলে যাব হরিণের কাছে। সো বাঘের কাজ শেষ করেছি, বাঘের কাজের জন্য আমার যতটুকু দরকার ততটুকু আমরা এখানে দিয়েছি। এখন আমরা চলুন হরিণের কাছে চলে যাই। হরিণেরটা দেওয়া থাকবে সমবেগে, হরিণেরটা কী দেওয়া থাকবে, সমবেগে। তার মানে হরিণেরটা সমবেগে দেওয়া থাকবে। যে কোনো কিছু অঙ্কে দেখবেন এটা থাকবে, সুষম ত্বরণ আর সমবেগ এই দুটো কথা থাকবে। সো একটা থাকবে সমবেগ, একটা থাকবে সুষম ত্বরণ প্রশ্নের মধ্যে। সো হরিণের যখন বলবে হরিণ সমবেগে দৌড়াচ্ছে, তখন আপনার মাথায় রাখতে হবে সমবেগের জন্য কী সূত্র পড়েছিলাম আমরা একটু আগে, এস ইকুয়াল টু ভিটি। সমবেগে আমরা যে সূত্রে পড়েছি সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। ওকে, এখন সমবেগের মানও দেওয়া থাকবে। সাপোজ ভি ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার সমবেগের মান দেওয়া আছে, কত আছে, 3 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে ভি ইকুয়াল টু কত হবে, 3। তাহলে এস ইকুয়াল টু 3t, এস ইকুয়াল টু কত হচ্ছে 3t, এস ইকুয়াল টু 3t। আর এই যে এস, এই এস এর মানটা আমি বসিয়ে দিতে পারি এখন। সাপোজ এস এর মানটা এখানে কত পেয়েছিলাম, টি স্কোয়ার বাই 2 মাইনাস 8, টি স্কোয়ার বাই 2 মাইনাস 8, 3t। এখন দেখুন এখানে শুধুমাত্র টি আছে, আর কিন্তু কিছু নেই। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখান থেকে টি এর মানটা বের করে ফেলতে পারবো খুবই সহজে। তো যদি আমরা এটাকে টোটাল ক্যালকুলেশন করি, আমি লাস্টের মানটা বলে দিচ্ছি। টি এর মান আসবে এরকম 60 মাইনাস 16, 0। সো যেহেতু এটা মিডল টার্ম অঙ্কের মতো, দেখবেন টি এর মান আসবে দুটো, টি এর মান আপনি দুটো পাবেন, একটা হচ্ছে 8, একটা হচ্ছে -2। সেখান থেকে আমরা -2টাকে বাদ দিয়ে দেবো, কারণ টি এর মান ঋণাত্মক হয় না, সময় ঋণাত্মক হয় না। সো আমরা 8 এর মানটা নিব। এখন এই 8 এর মানটা কোথায় বসিয়ে দিব কে বলতে পারবে? সো 8 এর মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, 8 এর মানটা ওখানে বসিয়ে দিতে পারি। এখন আসুন একটা কথায়, আপনারা অনেকে বলতে পারেন যে 8 এর মান
এখানে বসিয়ে দিয়ে অঙ্কটা করে ফেলবো। হ্যাঁ, তখন আপনি এস এর মান পাবেন। বাট দেখুন তো, যদি আরেকটু বুদ্ধিমান হওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু এস এর মানটা আপনি অন্যভাবেও পান। এখানে এইটের মান বসিয়ে দিলে, টি এর মধ্যে এইটের মান বসিয়ে দিলে যেই এস এর মান পাবেন, এস ইকুয়াল টু ভিটিতেও টি এর মানটা বসিয়ে দিলে আপনি সেই এস এর মানটাই পাবেন, সমস্যা হবে না, দুটোই কিন্তু এস। তার মানে বুদ্ধিমান তারাই যারা কিনা এই সূত্রে ব্যবহার করে ফেলে এস এর মানটা। কারণ এস ইকুয়াল টু 3t আমরা পড়েছিলাম, 3t এটা পেয়েছিলাম না, তাহলে এস ইকুয়াল টু 3 × 8 দেন, তাহলে কিন্তু 24 আমরা পেয়ে যাই। 24 আমরা পেয়ে গেছি। তাহলে কিন্তু আমার এই সমীকরণটা দরকার হয় না। এই সমীকরণটা কোথায় দরকার হয়েছিল? শুধুমাত্র এখানে এসটা বসিয়ে দেওয়ার জন্য, রাইট? সো আমরা এটাতেও বসাতে পারি, এটাতেও বসাতে পারি, বাট সহজ হবে কিন্তু এটাতে বসানো। ওকে, যখন এটা হয়ে গেছে তাহলে এস এর মানটা আমরা কত পেয়েছি? 24। আর আগে আমার কতটুকু এক্সট্রা আছে? 8। 24 + 8 মানে কি? বাঘের টোটাল অতিক্রান্ত দূরত্ব। এ থেকে সি এর দূরত্ব তাহলে টোটাল কত হচ্ছে? 24 + 8 অর্থাৎ 32। 24 + 8 দিয়ে দিব, এস প্লাস 8, আনসার হবে 32। দ্যাট মিন্স 32 হচ্ছে আমার বাঘের অতিক্রান্ত দূরত্ব। যদি আমি সামারি বলে দিই তাহলে আপনি টোটালটা ক্লিয়ার হতে পারবেন। যদি আমি সামারি বলি এক কথায়, সেটা হলো সবার আগে আপনি যে পেছন থেকে দৌড়ানো শুরু করেছে তার দূরত্ব নির্ণয় করতে চলে যাবেন। প্রশ্নে যেটা বলেছে বাঘের দূরত্ব নির্ণয় করতে বলছে, বাঘের দূরত্বই নির্ণয় করবেন সবার আগে। দেখবেন দূরত্ব নির্ণয় করতে গিয়ে একটা জিনিসে আপনি আটকে যাচ্ছেন, সেটা হচ্ছে সময়। সময় নির্ণয় করলে বাঘের দূরত্বটা পেয়ে যাচ্ছেন। সময় নির্ণয় করার মধ্যে গিয়ে আটকে গেলেন, ওই জায়গাটা সমীকরণ দিয়ে দিলেন। সেকেন্ড পার্টে যাকে দৌড়াচ্ছিল অর্থাৎ হরিণকে যখন দৌড়াচ্ছিল, দেখবেন প্রশ্ন সমবেগ কথাটা লেখা আছে। যখন সমবেগ লেখা থাকবে এস ইকুয়াল টু ভিটি, সেখানে আপনি ভি এর মানটা পেয়ে যাবেন। এই মানটা সমবেগ দেওয়া থাকবে, ভি এর মান দেওয়া থাকবে, তাখানে ভিটি আছে। ওই যে এস ইকুয়াল টু ভিটি, ভাগের যেই এস নির্ণয় করতে গিয়েছিলেন সেই ভাগের এস এর মানটা সেখানে বসিয়ে দেবেন এস ইকুয়াল টু ভিটির মধ্যে। আপনি পেয়ে যাবেন সমবেগের সময় হরিণের এটা, এখানে ভি এর মানটা দেওয়া থাকবে, আর এস এর মানটা আপনি বাঘের এস নির্ণয় করতে গিয়ে পেয়ে গেছিলেন সমীকরণ আকারে, সেটা বসিয়ে দিয়ে টি এর মানটা নির্ণয় করবেন। টি এর মান নির্ণয় করার পর এখানে টি বসিয়ে দিবেন, বি তো পেয়েছিনি, তখন এস এর মানটা পেয়ে যাবেন। আর যখন এস এর মান পেয়ে যাবেন তার সাথে এর যোগ করে দিবেন। এটা হচ্ছে সকল বাঘ হরিণ বা যে কোনো কিছু ট্রাক গাড়ি সংঘর্ষ সব কিছুর ম্যাথের জন্য এটা পারফেক্ট হয়ে যাবে। সো আজকে আপনাদের যে টাস্কটা থাকবে এই ক্লাসটা করার পরে, সেটা হলো আপনারা নিজে নিজে যতগুলো ম্যাথ আছে আপনার টেস্ট পেপার বলুন, বিভিন্ন গাইড বই বলুন, করার চেষ্টা করবেন। দেখবেন যে এই রিলেটেড ম্যাথ আছে, নয়তো বা আছে তার ত্বরণ নির্ণয় করো, নয়তো বা আছে সময় নির্ণয় করো, মোট অতিক্রান্ত দূরত্ব কত সময় সে এটা ধরতে পারবে, এরকম প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো কীভাবে করবেন? ওই যে গতি সাধারণ সমীকরণ চেক করবেন কোনটা নেই, যেটা নেই সেটা দিয়েই অঙ্কটা করে ফেলার চেষ্টা করবেন। সো যখন আপনি এটা করে ফেলবেন দেখেন যে প্রতিটা অঙ্ক আপনার কাছে সহজ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার গতির যে অধ্যায় 2 সেটার টোটাল আলোচনা এবং ম্যাথ সম্পর্কিত যত তথ্য আছে। সো এখন আমি আশা করছি এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ আপনি অনায়াসেই করতে পারবেন। আজকের পর এই চ্যাপ্টার নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না। আপনার যে বই আছে, টেক্সট বুক আছে, একবার রিডিং পড়ে নেবেন, এতে অবজেক্টিভগুলো ভালো হবে। আর এরপর চেষ্টা করবেন টেস্ট পেপারে প্রতিটা প্রশ্ন চেষ্টা করার, প্রতিটা প্রশ্ন দেখবেন আপনি পারছেন, দেখবেন একটা দুটো করার পর ইজি হয়ে গেছে আপনার কাছে, কোনো সমস্যাই হচ্ছে না। সূত্র কিন্তু কয়েকটা, এই সূত্র কাজে লাগিয়ে কিন্তু ম্যাথগুলো করতে হয়, এর বাইরে কিন্তু কোনো সূত্র নেই। তো আপনাকে এটাই রিয়েলাইজ করতে হবে। তো আমি আপনাকে সূত্র ব্যবহার করে দিক দেখিয়ে দিয়েছি, একটা ম্যাথের মাধ্যমে দেখিয়ে দিয়েছি এই ম্যাথগুলো কীভাবে করতে হয়। এর চাইতে হার্ড ম্যাথ আপনার থাকবে না। তো আশা করছি এই চ্যাপ্টারটি আপনাদের কাছে এখন অনেকটা বেশি ক্লিয়ার হয়ে গেছে। সো এই আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।